জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা। কার্বন নিঃসরণ কমাতে টেকসই উপায় খোঁজার তাগিদ। ঢালাও মামলার প্রবণতা বিব্রতকর বললেন আইন উপদেষ্টা। পরিস্থিতি মোকাবেলায় বিচার বিভাগ ও সংস্কার কমিশনের সহায়তা কামনা। বিতর্কিত ব্যক্তিদের অন্তর্বর্তী সরকারের ঠাঁই না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। নির্বাচন নিয়ে নতুন বয়ান গ্রহণযোগ্য নয় বললেন খসরু। এবং পুঁজিবাজারে বইছে সম্ভাবনার সুবাতাস, বেড়েছে লেনদেন। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবি সংশ্লিষ্টদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। সংবাদে এছাড়াও থাকছে ইয়োগা নিয়ে মোহনা টেলিভিশনের বিশেষ ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। আমার বয়স এখন ৭৫, কিন্তু সে সত্ত্বেও আমি কিন্তু একেবারে চিরতরুণ আমার হৃদয়ে, শুধু এই ইয়োগাটা করার জন্য। এবার পুরো খবর। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য পর্যাপ্ত সহায়তার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, সীমিত ডিকার্বনাইজেশন সক্ষমতা সম্পন্ন দেশগুলোর সবুজ শিল্প বিকাশে আর্থিক অনুদান প্রয়োজন। আজারবাইজানের বাকুতে কপ শীর্ষ সম্মেলনে চিলি ও জার্মানি আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে গ্রিনহাউস গ্যাস নির্গমন বন্ধে দ্রুত ও টেকসই উপায় খোঁজার তাগিদ দেন তিনি। কপের উদ্বোধনী দিনে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আজারবাইজানের রাজধানীর বাকুতে হচ্ছে জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন COP29-এর এবারের আসর। এতে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সম্মেলনে জার্মানি ও চিলি আয়োজিত উচ্চ পর্যায়ের জলবায়ু ক্লাব নেতাদের সভায় বক্তব্য রাখেন প্রফেসর ইউনুস। বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রয়োজন। রিয়াতি ডিকার্বনাইজেশন ফাইন্যান্সের ক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তা কাজে লাগিয়ে ক্লাইমেট ক্লাবের সঙ্গে কাজ করতে ইচ্ছুক বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন ৪৩% কমাতে এবং ২০৫০ সালের মধ্যে নেট শূন্যে পৌঁছানোর ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। এর আগে অন্তত ২০ দেশের শীর্ষ নেতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। দেখা হয় তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান ও তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে। বাংলাদেশের সংস্কার ও সমৃদ্ধি আনতে সহায়তার আশ্বাস দেন তুরস্ক প্রেসিডেন্ট। প্রধান উপদেষ্টার সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাক্ষাৎ হয় সম্মেলনের ফাঁকে। শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি। এছাড়া মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ছাড়াও বেলজিয়াম, ঘানা, বসনিয়া হার্জেগোভিনা, রুয়ান্ডা সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রফেসর ইউনুস। সাক্ষাৎ হয় ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গেও। ঢাকায় যুব উৎসবে যোগ দিতে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে সাড়া দেন জিয়ান্নি। জলবায়ু সম্মেলনে প্রধান উপদেষ্টার ব্যস্ত সূচি সম্পর্কে ব্রিফ করে তার প্রেস উইং। সাস্টেনেবল লাইফ স্টাইলে যাই এবং আমরা যদি সবাই এন্টারপ্রেনারশিপে জোর দেই, অবশ্যই আমরা নতুন একটা সিভিলাইজেশন করতে পারবো। বুধবার কপ সম্মেলনে ভাষণ দেওয়ার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের। পুরো মেসেজটা আজকে এই তার ভাষণে থাকবে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ওনার এই মেসেজটাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে চিঠি পাঠান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন, শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন। সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। দেশে ঢালাও মামলার প্রবণতা দেখা দিয়েছে।
যা অত্যন্ত বিব্রতকর বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আইনগতভাবে বিষয়টি কিভাবে সামাল দেওয়া যায় সে বিষয়ে বিচার বিভাগ সংস্কার কমিশনের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সভাকক্ষে বিচার বিভাগ সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান আইন উপদেষ্টা। সংস্কার কমিশনের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও বলেন উপদেষ্টা। সরকারের পক্ষ থেকে কোনো মামলাটা আমরা দিচ্ছি না। সাধারণ লোকজন, ভুক্তভোগী লোকজন, রাজনৈতিক প্রতিপক্ষ তারা অন্যদের ব্যাপারে ঢালাও মামলা দিচ্ছে। ঢালাও মামলার একটা খুব মারাত্মক একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে। প্রকল্পের দুর্নীতি ঠেকাতে কঠোর হচ্ছে অন্তর্বর্তী সরকার। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, উন্নয়ন প্রকল্পকে সিন্ডিকেট মুক্ত করা হবে। আগামীতে কোনো দুর্নীতিবাজ ঠিকাদার সুযোগ পাবে না উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে স্থানীয় জনগণকে অবহিত করা হবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ক্রয় প্রক্রিয়ায় পিপিএ 2006 এবং পিপিআর 2008-এর বিধান প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা চিহ্নিতকরণ ও করণীয় নির্ধারণ বিষয়ক সভা হয় শিক্ষা মন্ত্রণালয়ে। সভা শেষে কথা বলেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, সরকারি কেনাকাটার ক্ষেত্রে টেন্ডার সিন্ডিকেট গড়ে উঠেছে, সেটি ভাঙতে হবে। আমরা দেখব যে কে কতটা কাজ পাচ্ছে। আরেকটা যে কথাটা আমরা বলেছি, আমরা যখন একটা প্রকল্প নেই তখন আমরা বুঝবার চেষ্টা করি যে ওই প্রকল্পটা গ্রামের মানুষ জানে কিনা। আপনি এখন 100 কোটি টাকার একটা প্রকল্প নিলেন, গ্রামের লোকের তো জানতে হবে তার এলাকায় 100 কোটি টাকা আসতেছে এবং এই কাজে ওটা ব্যয় হবে। একটা কাজ 10 কোটি টাকার, আমার ক্ষমতা হলো 10 কোটি টাকার, তারপরে হলে অন্যান্য মন্ত্রণালয় অধিদপ্তরে যাবে। তো এখন এই 10 কোটি টাকা যেন আমার কাছে না আসে, এই জন্য কাজটা ছোট ছোট প্যাকেটে ভাঙা হয়। তাহলে এটা আর আমি দেখতে পারলাম না, আমার ওভারসাইট থাকলো না। তো এইসব অনিয়মগুলোকেও তো আমাদের অ্যাড্রেস করতে হবে। উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো দুর্নীতি না হয় এমন নীতি প্রণয়নের কথাও বলেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। প্রজেক্টগুলো তৈরির সময়, পরিকল্পনার সময় যাতে এই দুর্নীতির সুযোগ কম থাকে সেটা একটা বিষয়। আর একটা বিষয় হলো প্রজেক্ট পাস হওয়ার পরে যখন ঠিকাদারকে দিয়ে বাস্তবায়ন করা হয় সেই সময় সবচেয়ে বেশি অনিয়ম হয় এবং প্রজেক্টগুলো দেখা যায় যে যেই খরচে অনুমোদন দেওয়া হয়েছে তারপর খরচ বাড়তে থাকে, ব্যয় বাড়তে থাকে, সময় বাড়তে থাকে। প্রকল্প দেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই দুর্নীতিবাজ ঠিকাদার সুযোগ পাবেন না বলেও জানান উপদেষ্টারা। সোজা কথা হলো প্রজেক্ট যাতে একটু দুর্নীতি মুক্ত করা যায়। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বিতর্কিত ব্যক্তিদের অন্তর্বর্তী সরকারে দায়িত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অভ্যুত্থানে পাওয়া রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া হলে দেশ বিপন্ন হবে বলে মন্তব্যও করেন তিনি। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আহ্বান জানিয়েছেন নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার। লালমনিরহাট প্রতিনিধি সুমন খানের সহযোগিতায় আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টন কার্যালয়ের সামনে ঢাকাসহ দেশের 8টি বিভাগে বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে উপস্থিত ছিলেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। বিরোধী আন্দোলনে যে সকল ছাত্র জনতা ভাইয়েরা শহীদ হয়েছেন তাদেরও সকলের আত্মার মাগফিরাত আমরা কামনা করছি এই অনুষ্ঠান থেকে। বক্তব্যে রিজভী অভিযোগ করেন বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা ও সচিব যোগ্য চিকিৎসকদের সঙ্গে ভালো ব্যবহার করছেন না। স্বাস্থ্য মন্ত্রণালয় অত্যন্ত বিবাদসুলভ আচরণ করে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে। ড্যাবের যারা ডাক্তার তাদের কোনো ন্যায্য কথা বলতে গেলে তারা বিরক্ত বোধ করেন। বাঙালির জাতি জীবনে যার যতটুকু অবদান বিএনপি তা স্মরণ করতে চায় বলেও জানান তিনি। আমাদের জাতীয় জীবনের, জাতীয় ইতিহাসের আন্দোলনে যার যতটুকু অবদান সেটা স্বীকার করা হোক। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে নতুন কোনো বয়ান গ্রহণযোগ্য নয়। কোনো নতুন বয়ান আমরা আমাদের কাজ শুনতে হবে না। একমাত্র বয়ান হচ্ছে বাংলাদেশে
নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া। এদিকে লালমনিরহাটে আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি বিতর্কিত ব্যক্তিদের অন্তর্বর্তী সরকারের দায়িত্বে না দেওয়ার পরামর্শ দেন। এমন কিছু করা সঠিক হবে না যাতে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। এই বিষয়গুলো থেকে আমি লক্ষ্য রাখবো, অনুরোধ করবো। গণ অভ্যুত্থানের লক্ষ্য পূরণ না হলে সব অর্জন বিপন্ন হয়ে যাবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমস্ত সংকট আজকে আমরা মোকাবেলা করছি, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি, এর অনেকাংশেই থাকবে না যদি একটা নির্বাচিত সরকার গঠন করতে পারি আমরা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। আঞ্চলিক বৈষম্য দূরীকরণে ৩ দফা দাবি আদায়ে সভা করেছে উত্তরবঙ্গের সাধারণ ছাত্র জনতা। মঙ্গলবার বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে তারা অবস্থান কর্মসূচি আয়োজন করে। এ সময় উত্তরবঙ্গের থেকে যোগ্য ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। বলেন, সচিবালয়ে বিভিন্ন কর্মকর্তা সহ বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছি একটি বৈষম্য, যেখানে আমাদের উপদেষ্টা মণ্ডলীতে আমাদের উত্তরবঙ্গ থেকে নেই একটি মানুষও। ঠিকই আগের সরকারের মতো উত্তরবঙ্গের 16টি জেলাকে অবহেলিত করা হচ্ছে, আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। বিতর্কিত ও জুলাই বিপ্লবকে ধারণ করে না এমন কোনো উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারে রাখা যাবে না। গুজব প্রতিরোধে দেশীয় গণমাধ্যমকে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার বিকেলে টেলিভিশন মালিক ও সম্পাদকদের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। আইন কম থাকলে গণমাধ্যম বেশি স্বাধীনতা পাবে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সংবাদ মাধ্যমকে যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে বর্তমান সরকারের সময়ে তা হবে না। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনকে জাগ্রত রাখতে গণমাধ্যমের ভূমিকাও চান নাহিদ ইসলাম। ওই সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে, এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এই অপপ্রচার কিন্তু শুধু সরকারের বিরুদ্ধে নেই, বরং বাংলাদেশের বিরুদ্ধে। তাই এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশকে নিয়ে যেই অপপ্রচার হচ্ছে এবং প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। ভারতীয় চাল আমদানির পরও বাজারে তার ইতিবাচক প্রভাব পড়েনি। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, চালের দাম পড়তে আরও সপ্তাহখানেক সময় লাগবে। আমদানির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা হলে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা তাদের। ধান বেচা কেনার ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে সরকারিভাবে দাম নির্ধারণ করা হলে সিন্ডিকেটের দৌরাত্ম্য অনেকটাই কমবে বলে মনে করেন ব্যবসায়ীরা। এমআর আসাদের রিপোর্ট। বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলের ধানের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই ওঠানামার মধ্যে চালের বাজার। মধ্যবিত্তের চাহিদার শীর্ষে থাকা নাজিরশাইল, পাইজাম, আটাশ ও মিনিকেট বিক্রি হয় 60 থেকে 80 টাকা পর্যন্ত। এমন পরিস্থিতিতে পাইকারি বাজারে কমেছে ক্রেতা সমাগম। নতুন করে আমরা চাল কমে কিনতেছি, হ্যাঁ, আর যদি এলসি ঢুকে এবং নতুন ফসলটাও আসে তাহলে আশা করি কিছুটা কমবে। খুচরাতে চালে মিনিকেট চলে 72, 73 ভালোটা, আর একটু নর্মালটা 70, নাজশাল চলে 75, 80। 2 দিন 1 দিন পরে যখন আবার হেরা রানিং গাড়িটা আসতেছে তখন হয়তো আড়ানা এদিক সেদিক ডিফারেন্স হইতেছে। যদিও পাইকাররা বলছেন শিগগিরই পরিস্থিতি পাল্টে যাবে। সপ্তাহ 10 দিনের মধ্যেই বাজারে উঠবে দেশের উৎপাদিত চাল। পাশাপাশি চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরার সম্ভাবনা থাকলেও আমদানির কারণে কৃষকের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সময়ের মতো আমরা আমদানি করতে পারি না, অসময় করে ফেলে। যখন এখন এই সময় আমাদের আমদানি দরকার ছিল না, এখন নতুন একটা ধান আসবে, সেটা কৃষক একটা মূল্য পাবে, কিন্তু আমরা এখন আমদানি করব, এখন কৃষকের একটা দাম না পাওয়ার মতো শোচনীয় হবে আর কি। ভারতের চাল যদি আমদানি করতে হয়, বাংলাদেশের চাল থেকে রেট আরো 2-3 টাকা 5 টাকা কেজিতে কম থাকতে হবে, তাইলে গিয়ে আপনার এফেক্ট পড়বে প্রচুর। যদি অগ্রহায়ণে নতুন এসে যায় তাহলে বাজার স্বাভাবিক হয়ে যাবে। আর এলসি ঢুকবে শুনতেছি, আমাদের মার্কেটে এখনো এলসি ঢুকে নাই, এলসি ঢুকবে এই আবাসে মার্কেটে কাস্টমারও কমে গেছে। চালের বাজারে হঠাৎ এমন অস্থিরতা বন্ধে ধানের সরকারি মূল্য নির্ধারণের দাবি জানান পাইকাররা। প্রান্তিকে যদি ধানের রেটটা সরকার নির্ধারিত করে দিতে পারে তাহলে মিলগুলাতে সরকার যখন অডিট করবে বা মনিটরিং করবে তাহলে তাদেরকে ধরতে পারবে, বাজারটা ওইভাবে তারা উঠাতে পারবে না। কৃষক কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না, পাচ্ছে কি এক শ্রেণীর
লোকে যারা আমদানি স্টক করে রাখে তাদেরকে। তো সেক্ষেত্রে আমরা এখন কৃষককে মাইর দিচ্ছি। সার ও জ্বালানি তেলের ঊর্ধ্বগতির বাজারে ন্যায্য দাম না পেলে আবাদে আগ্রহ হারাবে কৃষক। এতে চালের বাজার আরও বেশি আমদানি নির্ভর হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সারের দাম বেশি, তার কস্টিং খরচ নিলে সে যদি যখন মূল্যটা না পায় তখন সে আর কৃষক ধান উৎপাদন করবে না। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর অভ্যন্তরে চলাচলকারী সকল বাসকে ঢাকা নগর পরিবহনের আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে জনসাধারণ। সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সড়কে নৈরাজ্য ও ভাড়া নিয়ে অরাজকতা কমবে বলে মনে করেন তারা। অন্যদিকে বাস চালক ও সহকারীরা বলছেন এ উদ্যোগ সড়কে গতি আনতে ভূমিকা রাখবে। মুদাসসির আলীর প্রতিবেদন। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যাত্রী ভোগান্তি কমাতে সকল বাসকে ঢাকা নগর পরিবহনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা করা হয় 2021 সালে, কিন্তু শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। তবে অন্তর্বর্তী সরকার বিষয়টিতে নতুন করে দৃষ্টিপাত করে। সোমবার নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির 29তম সভা শেষে নগর পরিবহন বাস্তবায়নের লক্ষ্যে ফের উদ্যোগ নেয়ার কথা জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর আওতায় বাস চলাচলে থাকবে সুনির্দিষ্ট নীতিমালা। পরিকল্পনায় রয়েছে র্যাপিড পাস কিংবা অনলাইনে ভাড়া পরিশোধের পদ্ধতি। বাস ভাড়া, চালক, কর্মচারী থেকে শুরু করে সবার ক্ষেত্রেই পর্যায়ক্রমে আরোপ করা হবে নীতিমালা। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। এক ব্যানারে যদি চলে তাহলে অবশ্যই এটা ভালো হবে। বাস ফিল আপ না হলে যাত্রী কিন্তু বাস ছাড়ে না। হ্যাঁ, এক ব্যানারে আসলে যেমন যাত্রী যে কয়জন থাকুক একটা টাইমলি বাস ছাড়বে, তাতে আমাদের যাতায়াতের সুবিধা হবে, আমাদের টাইমটা সেভ হবে। উদ্যোগ তো অনেক নেওয়া হয় এই দেশে, কিন্তু সেই উদ্যোগগুলো বেশি দিন থাকে না। ভাড়া নিয়ে যে নৈরাজ্য, তারও অবসান হবে বলে বিশ্বাস তাদের। ভাড়া নির্ধারণ করে যদি এইভাবে টিকিট সিস্টেম বা পাস সিস্টেম করে দেয়, মেট্রো রেলের মতো করে দেয়, তাহলে এটা আর সেখানে কোনো বিতর্ক থাকবে না। মানুষও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, এতে সুবিধাই হবে। গাড়ি কিছু কমবে, যাত্রীদের একটু সমস্যায় পড়তে পারে। বাস চালক ও সহকারীরাও চান এই উদ্যোগের সফলতা। বর্তমানে বাস চলাচলে যে বিভিন্ন অনিয়ম ও অরাজকতা আছে তা তারা স্বীকার করেন। আগে যেমন একটা কোম্পানি ছিল, সব এক ব্যানার হয়ে যাবে, ভালো না? এরকম মানিকানা সার্ভিস আলাদা আলাদা এক এক কোম্পানি, পারাপারি থেকে খুব ভালো হবে। এরকম সব ব্যানার যদি করে তাহলে সবচেয়ে বেটার, ভালো হয় না? সব এক জায়গায় যাত্রী দাঁড়ানো থাকবে, আমরা এক জায়গায় থেকে যাত্রী তুলবে, এক জায়গায় যাত্রী আমরা, তাতে আমাদের ছাড় জন্য কোনো ডিস্টার্ব করে না, আমাদের কোনো ডিস্টার্ব হয় না। নগর পরিবহনের আওতায় আসতে এ পর্যন্ত 80টি বাস আবেদন করেছে বলে জানিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। আপাতত 30 নভেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। নগর পরিবহনের আওতায় এলেও বাসের মালিকানা সংশ্লিষ্ট কোম্পানির কাছেই থাকবে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। পুঁজিবাজারের সম্ভাবনার সুবাতাস বইতে শুরু করেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষ হয়েছে উত্থানে, বেড়েছে লেনদেন। একই অবস্থা মঙ্গলবারেও। তবে নিরন্তর পতন ঠেকাতে পুঁজিবাজারের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংশ্লিষ্টরা। আর বাজারে আস্থা ফেরাতে সময় উপযোগী নীতি নির্ধারণ জরুরি বলে মনে করেন বিনিয়োগকারীরা। মনিরুল ইসলামের রিপোর্ট। গেল 15 বছর ধরে পুঁজিবাজারে দুষ্টের লালন আর শিষ্টের দমন চলেছে, যার কারণে বৈশ্বিক অর্থনীতির চালিকা শক্তি শেয়ারবাজার ছিল নিম্নগামী। এ সময়টাতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে বাদ দিয়ে রেফারি ও ফিফার দায়িত্ব পালন করেছে খোদ নিয়ন্ত্রক সংস্থা BSEC, যার কারণে এক শ্রেণী ফুলে ফেঁপে উঠলেও প্রতারিত হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস উত্থানে শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে 576 কোটি 56 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে 17 কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে সব মিলিয়ে 559 কোটি 66 লাখ টাকার লেনদেন হয়। মার্কেটে আমাদের আস্থা ফেরানোটা জরুরি। মার্কেটের মানুষের আস্থার লেভেলটা একেবারে জিরো পর্যায়ে চলে গেছে। বিভিন্ন সমস্যা কাটিয়ে যদি মার্কেটের মানুষের বিনিয়োগকারীদের আস্থা ফেরানো যায়, তাহলে মার্কেট সামনে আস্তে আস্তে ভালো হবে আমরা আশা করছি। এ ধারা অব্যাহত আছে মঙ্গলবারও। এদিন দুপুর পর্যন্ত লেনদেন হয়েছে 280 কোটি টাকা। ইন্ডেক্স পয়েন্ট 5358, যা আগের দিনের চেয়ে 23 পয়েন্ট বেশি। বিষয়টিকে বাজারের জন্য ইতিবাচক হিসেবেই দেখছেন বিনিয়োগকারীরা। আমাদের যে শেয়ার বাজার এখনও পর্যাপ্ত সংস্কারের প্রয়োজন, এবং আমরা বিগত দিনগুলোতে দেখেছি এখানে বিভিন্ন সিন্ডিকেট জড়িত। এই সমস্ত সিন্ডিকেটগুলোকে ব্যাঙ্গে দিতে হবে। এই রিফর্মগুলো যখন হয়ে যাবে তখন বাজারে একটা পজিটিভনেস কাজ করবে সবার মধ্যে। আর যখন পজিটিভনেসটা কাজ করবে তখন বাজারের এখনকার যে অবস্থা, সামনের অবস্থা আরো অপরিবর্তিত থাকবে না বলে আমাদের মনে হয়। লঙ্কা বাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপক বলছেন, পুঁজিবাজারে স্বস্তি ফেরাতে কার্যকর ব্যবস্থা জরুরি। সুশাসন প্রতিষ্ঠার যে চেষ্টা, সেটা কায়েম করাটা খুব জরুরি ছিল। সেই হিসেবে
যেসব প্লেয়াররা সঠিকভাবে মার্কেট প্লে করতেছিল না তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত ছিল, এবং কিছু কোম্পানি যেগুলো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেও তারা ঠিকমতো ডিভিডেন্ড পেমেন্ট করতেছিল না, সেই কোম্পানিগুলোর বিরুদ্ধেও সিকিউরিটিজ কমিশন এখন অ্যাকশনে যাচ্ছে। তো এর ফলে একটা পর্যায়ে ইমিডিয়েটলি মার্কেট একটা ইম্প্যাক্টেড হয়েছে, কিন্তু আস্তে আস্তে করে এগুলোর পজিটিভ রেজাল্ট আমরা সামনে পাবো আশা করতেছি। সঠিকভাবে এগোতে পারলে এ বাজার ঘুরে দাঁড়াবে বলেও মনে করেন তিনি। মার্কেটে আর নতুন কোনো আর্নিং রিলেটেড, প্রাইস সেনসিটিভ ইস্যু রিলেটেড কোনো ধাক্কা হয়তো 15 তারিখের পর থেকে থাকবে না। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আরও 7 জনের মৃত্যু হয়েছে। নতুন ভর্তি 1211 জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 367 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন 74,800 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে 30 দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে। শীত মৌসুমে এসেও ডেঙ্গু নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা। চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। চিকিৎসা ব্যয় মেটাতেও কষ্ট হচ্ছে নিম্ন আয়ের মানুষের। ডেঙ্গু মোকাবেলায় সমন্বিত উদ্যোগের পাশাপাশি ভ্যাকসিনের প্রয়োজনীয়তার কথা জানান চিকিৎসকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। হাসপাতালে সাদা বিছানায় যন্ত্রণাকাতর 4 বছর বয়সী আব্দুর রহমান। জ্বর হয়ে কিছু বুঝে ওঠার আগেই ধরা পড়ে ডেঙ্গু। ফুটপাথে ব্যবসা করা এই শিশুর মা নিজের অসহায়ত্ব তুলে ধরেন। 3 দিনের মাথায় মনে করেন পরীক্ষা করছি, ডেঙ্গু ধরা পড়ছে। ট্রিটমেন্ট দেওয়ার পর এখন মোটামুটি ইমার্জেন্সি 10,000 টাকা দামের একটা স্যালাইনও দেওয়া লাগছে আমার। আমি গরিব মানুষ, কোন আমি এত টাকা কই পাই? প্রতি বছরই ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য প্রাণহানি হচ্ছে এবং নাগরিক জীবনের নামে আতঙ্ক। তবুও মশা নিয়ন্ত্রণে নেই কার্যকর পদক্ষেপ। মশার ওষুধ এখানে ছিটায় না, অথবা মেডিসিনের মধ্যে পানি মিলাই দেয়। ঢাকা শহর তো যেখানে সেখানে ময়লা থাকে, পরিষ্কার তো আর রেগুলার হয় না। মশা তো মনে করেন পানি পুনি যদি থাকে তাহলে মনে করেন পচা পানি, এর ভিতর মশা জমে। আতঙ্কিত হবার কিছু নেই এই ভেবে অনেক রোগী শারীরিক অবস্থা জটিল হলে হাসপাতালে আসছেন। এতে হাসপাতালে যেমন ডেঙ্গু রোগী বাড়ছে, তেমনি বাড়ছে মৃতের সংখ্যা। ডেঙ্গুর এই প্রকোপটা দেখা যাচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কখন ফেব্রুয়ারি পর্যন্ত আমরা সাফার করতেছি। আমাদের অনেক রোগী পাচ্ছি। আমাদের কুর্মিটোলাতে আমরা পেশেন্ট লোড এত বেশি বেড়ে যাচ্ছে ডেঙ্গুতে। সব কিছু মিলায় আসলে আমরা এই সময়টাতে অনেক হিমশিম খাচ্ছি। সরকার, কমিউনিটি এবং ব্যক্তিগত পর্যায়ে সবাই কাজ করবে, সাথে ভ্যাকসিনের জন্য আমাদের গুরুত্ব আরোপ করতে হবে। জ্বর হলে সেটি ডেঙ্গু জ্বর কিনা তা নিশ্চিত হতে জ্বরের প্রথম বা দ্বিতীয় দিনে SS1 পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মশক নিধনের যে কার্যকরী পন্থা, সবকিছু মিলিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ওষুধ ছাড়া কিভাবে নিজেকে সুস্থ রাখা যায় এ নিয়ে গবেষণারও বোধ করি শেষ নেই। আদিকাল থেকে শরীর ও মনকে সুস্থ ও সতেজ রাখার জন্য ইয়োগা বা যোগ ব্যায়ামের চর্চা হয়ে আসছে। ভারতীয় শাস্ত্রগুলির মধ্যে অন্যতম হল যোগশাস্ত্র। এ শাস্ত্রে যোগ ব্যায়ামের সবিস্তার বর্ণনা রয়েছে। এর মাধ্যমেই জানতে পারবেন কিভাবে শরীর ও মন নিরোগ রাখা সম্ভব। ইয়োগা বা যোগ ব্যায়াম নিয়ে নুসরাত নাহারের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখবেন আজ। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ তুহিন। প্রাণায়াম হলো গভীর শ্বাস, ছন্দবদ্ধ শ্বাস এবং বিকল্প নাসাতন্ত্রের শ্বাস প্রশ্বাসের মতো কৌশলগুলোর মাধ্যমে শ্বাস নিয়ন্ত্রণের অনুশীলন। এই যে মিরপুর 6 নম্বরে এই ইন্ডোর স্টেডিয়ামে সর্বপ্রথম একা শুরু করলাম। তো আমার দেখা দেখি আস্তে আস্তে প্রায় 100-150 লোকজন জমা হয়ে গেল এবং তখন রেগুলারলি প্রত্যেকদিন তাদের সবাইকে এটা শুরু করলাম। প্রাণায়াম সব বয়সের সকলেই অভ্যাস করতে পারে। নিয়মিত প্রাণায়ামের অভ্যাস করলে মনের সংযোগ বাড়ে। যারা ডিপ্রেশনে ভুগছেন তারা প্রাণায়াম অভ্যাস করলে নিশ্চিতভাবে উপকার পাবেন। অসুস্থতার জন্য আমি চেন্নাই অ্যাপোলোতে গিয়েছিলাম। ওখানে আমার যে হিস্ট্রি নিয়েছে, হিস্ট্রি পড়ে 3-4টা ইয়োগার সাজেস্ট করেছে। এখানে আমি 3 মাস যাবত করছি এবং 1 মাস পরেই আমি আমার শরীরের মধ্যে যেটা পরিবর্তন হয়েছে সেটা আমি বুঝতে পারছি। বর্তমান যুগে মানসিক চাপের মধ্যে থাকা সেরকম কোনো বড় কথা নয়, তবে এর সমস্যা দীর্ঘ সময় চলতে থাকলে তা বিভিন্ন অসুবিধার কারণ হতে পারে। টেনশন, হতাশা এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার সর্বোত্তম উপায় হলো যোগব্যায়াম। চাকরির অবসর নিয়েছে অন্তত আজ 16-18 বছর হয়ে গেল,
কিন্তু এখনো এই যোগা করার কারণে আমি কিন্তু সারাদিন থাকি খুব উৎসব মুখর। আমার বয়স এখন 75, কিন্তু সে সত্ত্বেও আমি কিন্তু একেবারে চিরতরুণ আমার হৃদয়, শুধু এই যোগাটা করার জন্য। যোগ ব্যায়ামে এমন অনেক আসন রয়েছে যেগুলো অনুশীলনে খুবই উপকারী। প্রাণায়াম শুধু মানসিক চাপই দূর করে না, ঘুমহীনতা, ক্লান্তিবোধ এবং দুর্বল স্মৃতিশক্তিকেও সবল করতে সাহায্য করে। সবচেয়ে বড় প্রাণায়াম যেটার জন্য আমি আসি যোগাতে সেটা হলো দম। আসলে আমি লোকগীতি গান করি, লোকগীতি গান করতে গেলে দমের কিন্তু অনেক দরকার, সেই দমটা আমি এখানে এসে পেয়েছি। সারাদিনের দৌড়ঝাঁপ ব্যস্ততার কারণে মানসিক ও শারীরিক উভয়ভাবেই হাঁপিয়ে ওঠে। আমাদের শ্বাস প্রশ্বাস হালকা হয়ে যায় এবং গতি বেড়ে যায়। প্রাণায়াম এমন একটি প্রাচীন যোগ অভ্যাস যা ব্যক্তির শ্বাস প্রশ্বাসের উন্নতি এবং নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নুসরাত নাহার, মোহনা নিউজ, ঢাকা। রাজধানীর মাতুয়াইলে অভিযান চালিয়ে শতাধিক চোরাই মোবাইল ফোন সেট ও 1.5 শতাধিক হেডফোন সহ একজনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে মাতুয়াইল শিশু হাসপাতালের সামনে থেকে সাফি আলম নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সরঞ্জাম বহনে ব্যবহৃত প্রাইভেট কার গাড়িটিও জব্দ করে পুলিশ। চোরাই পথে আনা এসব মোবাইল ফোন ঢাকার বিভিন্ন মার্কেটে সরবরাহের পরিকল্পনা ছিল। দেশের প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র বীমা খাতে নতুন 2টি কৃষি বীমা চালু করেছে বাংলাদেশ মাইক্রো ইন্স্যুরেন্স মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম BMMDP। সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়ন এবং সুইস কন্ট্যাক্টের তত্ত্বাবধানে উদয় এবং অভয় নামে 2টি রূপান্তরমূলক স্কিম চালুর উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মজিবুল সেজান হাসান। ওয়ার্ল্ড আরবান ফোরামের দ্বাদশ অধিবেশনে বাংলা স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন মডেল উপস্থাপন করেছে বাংলাদেশ প্রতিনিধি দল। সম্প্রতি ওয়ার্ল্ড আরবান ফোরামের দ্বাদশ অধিবেশনে দ্বিতীয় স্তরের শহরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন স্থায়ীকরণ শীর্ষক সেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন 2 শাখার যুগ্ম সচিব ও প্রবৃদ্ধি প্রকল্পের পরিচালক মোহাম্মদ মাহবুবুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল এই মডেলটি উপস্থাপন করে। সারা দেশে ব্যাপক প্রচার ও উৎসাহ উদ্দীপনায় চলছে গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21। এই সিজনে ঘোষিত ডাবল মিলিয়ন অফারে এবার ওয়ালটন রেফ্রিজারেটর কিনে 20 লাখ টাকা পেলেন মেহেরপুরের কলেজ শিক্ষার্থী রাশেদ আলী। এর আগে ওয়ালটনের ফ্রিজ কিনে 20 লাখ টাকা পেয়েছিলেন দিনাজপুর সদরের মোটর শ্রমিক রানা ইসলাম। জেলার গাংনীবাজারের রাশেদ আলী ও তার পরিবারের সদস্যদের হাতে 20 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও 17 এবং লেবাননে 54 বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এতে গাজায় 43,600 আর লেবাননে 3,000 ছাড়িয়েছে প্রাণহানি। এছাড়া গাজায় গণহত্যার অভিযোগ করে প্রথমবারের মতো নিন্দা জানিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ফিলিস্তিনকে মানচিত্র থেকে মুছে ফেলতেই যেন গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ বেইত লাহিয়া, কামাল আদওয়ান সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বিমান হামলা চালিয়ে আরো 17 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে 43,600 ছাড়িয়েছে প্রাণহানি, আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। লেবাননেও প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সবশেষ হামলায় মধ্যপ্রাচ্যের দেশটিতে আরও 1/2 শতাধিক মানুষ নিহত ও সমান সংখ্যক মানুষ আহত হয়েছে। এতে 3,200 ছাড়িয়েছে প্রাণহানি, আহতের সংখ্যা 14,134। গাজার উত্তরাঞ্চলে নতুন করে আরও 4 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে তেল আবিব। গত বছরের অক্টোবরে স্থলঅভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের 376 সেনা সদস্য নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলের কফার ব্লাম বসতিতে ড্রোন হামলার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গাজা ও লেবাননে গণহত্যা বন্ধে প্রথমবারের মতো বিশ্ব সম্প্রদায়কে এক হওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রাজধানী রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের এক যৌথ সম্মেলনে তিনি কথা বলেন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। চীনে সড়ক দুর্ঘটনায় 35 জন নিহত ও 43 জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে
ওয়াংডং প্রদেশের দক্ষিণাঞ্চলীয় ঝুহাই শহরে একটি বিপণী বিতানের সামনে উপস্থিত থাকা পথচারীদের গাড়ি চাপা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশিরভাগ বয়স্ক হলেও শিশু কিশোররাও আছেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পালানোর চেষ্টাকালে চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। খেলার সংবাদ, ক্রিকেট। বিপিএল এর নতুন আসর শুরু হতে যাচ্ছে আগামী 30 ডিসেম্বর থেকে। 7 দলের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে 2025 সালের 7 ফেব্রুয়ারি। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক ভিডিওর মাধ্যমে এবারের বিপিএল এর সূচি ঘোষণা করে। বিপিএল এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। এবারের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি 1 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, যেখানে বরিশাল ও চিটাগং কিংসের মধ্যে লড়াই হবে। বিপিএলটা আমরা খুব অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছি। যেমন আমার কাছে যে কাগজটা আছে, আপনার ফিকচারে ডে ম্যাচ, নাইট ম্যাচ, মোটামুটি সবগুলো টিমের একই রকম। ব্যাক টু ব্যাক ম্যাচও আপনি দেখবেন যে আমাদের সবগুলো টিমেরই কারো 3টা, কারো 2টা, বাট এমন না যে কারো 5টা, কারো 1টাও না, এরকম করি নাই আমরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দীপু। মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেস্ট স্কোয়াডের দলে 22 বছর বয়সী ব্যাটারের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে 2023 সালের নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট অভিষেক হয় দীপুর। এখন পর্যন্ত মোট 4 টেস্টই খেলেছেন তিনি। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আগামী 22 নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এরপর জামাইকার স্যাবিনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু হয় 30 নভেম্বর। আইসিসির অক্টোবর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী। সেরা হওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন নিউজিল্যান্ডের মিচেল সেন্টনার ও দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে। সবশেষ 2023 সালের আগস্টে পাকিস্তানি ক্রিকেটার হিসেবে সাবেক অধিনায়ক বাবর আজম জিতেছিলেন আইসিসির মাস সেরা পুরস্কার। 1 বছরেরও বেশি সময় পর এবার জিতলেন নোমান। এদিকে অক্টোবরের সেরা নারী ক্রিকেটার হলেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার। আনুষ্ঠানিক বিবৃতিতে অক্টোবর মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে আইসিসি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন বললেন প্রধান উপদেষ্টা। কার্বন নিঃসরণ কমাতে টেকসই উপায় খোঁজার তাগিদ। ঢালাও মামলার প্রবণতা বিব্রতকর বললেন আইন উপদেষ্টা। পরিস্থিতি মোকাবেলায় বিচার বিভাগ ও সংস্কার কমিশনের সহায়তা কামনা। বিতর্কিত ব্যক্তিদের অন্তর্বর্তী সরকারে ঠাঁই না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। নির্বাচন নিয়ে নতুন বয়ান গ্রহণযোগ্য নয় বললেন খসরু। এবং পুঁজিবাজারে বইছে সম্ভাবনার সুবাতাস, বেড়েছে লেনদেন। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবি সংশ্লিষ্টদের। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য